আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি যখনই মুক্তিযোদ্ধাদেরকে দেখি যারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছেন, দেশের জন্য আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে দেখে আমি আপ্লুত হই। এই মুহূর্তে আমার যারা মিলিটারি অফিসার আছেন তারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কাহিমা এপিটাফ নামে একটা ফেমাস কথা আছে আর কি, যেটা মিলিটারি রিসার্চে ডিফেন্সে বারবার পড়ানো হয়। সেই যে এপিটাফের ফিউ লাইন্স, যে when you go home tell them of us and say that we gave for you tomorrow, we gave our today. So আপনাদেরকে দেখলে আমি আপ্লুত হই যে আপনারা বাংলাদেশের সেই যোদ্ধা যারা শপথ নিয়েছেন, যুদ্ধ করেছেন এবং করবেন, এবং আপনারা রিটায়ার করলেও যে আপনাদের শপথের দায় কিন্তু শেষ হয় না। আপনারা কিন্তু রিজার্ভ ফোর্স, রাষ্ট্র যে কোনো সময় কল করলে আপনারা আসতে বাধ্য। তো সেই জায়গাতে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে যেই জুলুম আমাদের এই ট্রেন্ড অফিসার এবং সোলজার, আপনাদের অনেক জুনিয়র অফিসাররা যেভাবে আমার সাথে কথা বলেছে এসে দেখে, আমার সাথে ডজন ডজন বিভিন্ন ফোর্সের সেপাই এসেও কথা বলেছেন, এবং তাদের কথাও শুনলাম যে প্রিটি সিমিলার রিজন। আপনাদেরকে বঞ্চিত করবার যে সকল কারণ বলা হয়েছে ওখানেও ঠিক একই কারণ দেখলাম, এবং তারাও আমাকে বলল যে এই সংখ্যাটা কয়েক হাজার যাদেরকে সিপাহী হিসাবে বিভিন্ন জায়গাতে টর্চার করা হয়েছে। আপনাদের অফিসারদের ভিতরে যেটা পার্থক্য দেখলাম সেটা হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল টর্চারটা হয়তো খুব ভেরি রেয়ারলি করেছে, সিপাহীদের টর্চারটা ভেরি ব্রুটাল এবং ভেরি পারসিস্টেন্ট ছিল। অলমোস্ট সিপাহীরা বলল বিভিন্ন ফোর্সের যে টর্চার করে নাই এমন লোক খুব কম, এবং আমাকে মানে শার্টটা খুলে দেখাইলো যে শরীরের দাগের কি অবস্থা, মানে এত ব্রুটাল। বিকজ আপনাদের তো রাওয়া আছে, ওর তো রাওয়া নাই, এটা তো স্টেট বোঝে। আপনার ভয়েস আছে, আপনি শিক্ষিত, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনারা এসি রুম অ্যাফোর্ড করতে পারেন, আপনারা ডিউজেসে থাকেন, কিন্তু ও তো নমশূদ্র, ওদের পল্লীতে তো ঈশ্বর থাকে না, আপনারা তো ঈশ্বরের ভদ্র পল্লীতে থাকেন। এই পার্থক্যের কারণে ওর গায়ে পর্যন্ত হাত দিয়েছে। কিন্তু আমি যখন শপথ করে দেখেছি ও তো রক্ত দেওয়ার জন্য শপথ নিয়েছিল, ওর রক্ত আর অফিসারের রক্তের ভিতরে তো কোনো পার্থক্য ছিল না, এক্স্যাক্টলি দ্য সেম ব্লাড, and compared to the officers it was the most soldiers that gave life for the country. So এই জায়গাটাও এই জন্য আমি বোধ করেছি যে আজকে এখানে যারা নাই তাদের কথাটাও বলা, কারণ আমাদের কথা বলাটাই হচ্ছে মজলুমের জন্য আওয়াজ তোলা, আমাদের কথা বলাটা হচ্ছে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা। আমাদের কথা বলাটা ওই যে আপনারা বিভিন্ন জায়গাতে ওয়াল রাইটিং এ দেখেছেন যে ফর এভরি ফেরাউন দেয়ার উইল বি মুসা টু বি বর্ন। তা আমরা হচ্ছে সেই জায়গাতে রোল প্লে করছি, এবং আশ্চর্য হয়েছি যে সকল মিলিটারি অ্যাক্টে যে কিছু প্রভিশন আমাকে হাইলাইট করা হয়েছে আপনাদের, যে দুইটা ডিসমিসাল প্রভিশন আছে মিলিটারি অ্যাক্টে, যে চিফ অফ আর্মি এবং অন্যান্য ফোর্সের জন্য, এবং স্টেটের হেড এক্সিকিউটিভ পিএম প্রেসিডেন্টের নামে হোয়াটএভার, তারা যে কোনো সময় গিভিং উইদাউট এনি রিজন হোয়াটসোএভার যে কোনো অফিসার সোলজারকে তারা সাসপেন্ড করতে পারবে, ডিসমিস করতে পারবে, অর্ডার দিয়ে বহিষ্কার করে দিতে পারবে। এবং এই কথা আমি শুনলাম শত শত অফিসারদের কাছ থেকে, যে কাজে গেছে একটা কাগজ ধরায় বলছে বাড়ি চলে যাও, and there is no reason for it. So এই যে ন্যূনতম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা জুডিশিয়াল প্রসেস ফলো করতে হবে, যে আমার উপরে যে একটা তহমত দেওয়া হচ্ছে, একটা অভিযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগটার তো একটা সেলফ ডিফেন্স থাকতে হবে কোনো না কোনো ফর্মে। অফিসারকে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন, শুধু বাড়ি পাঠিয়ে দেওয়া না, মানে আপনি শুধু চাকরিচ্যুত করলেন না, এটা একটা ভিন্ডিকটিভ রিভেঞ্জ নেওয়া হয়েছে। পিএনজির কথা মারুফ ভাই বলেছেন, সে ক্যান্টনমেন্টে আসতে পারবে না, সিএমএইচ ফ্যাসিলিটি গুলো, হাসপাতাল ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। একই রকম সোলজারও একই কথা বলেছে, পেনশন পায় নাই। অনেক অফিসার এরকম হয়েছে যে মাসে হয়তো 27 দিন কাজ করেছেন, 27 দিন পরে যে মানে বেতন একটা ডিউ হয় ওই বেতনটা পর্যন্ত পান নাই। এইটা তো পানিশমেন্ট হইতে পারে না, এটা তো পেনাল্টি হইতে পারে না, ইটস এ পিওর অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। একটা রাষ্ট্র তার ফোর্সের উপরে ভেঞ্জেন্স কিভাবে করে, যাকে সে ট্রেন করেছে আওয়ার্স আফটার আওয়ার, মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্স, যার পিছনে ট্যাক্স পেয়ারের মিলিয়নস অফ ডলার স্পেন্ড করা হয়েছে, যাকে ট্রেন করা হয়েছে জীবন দেবার জন্য, সেই ফোর্সের উপর সে জুলুম কিভাবে করে? What kind of nonsense in the state we aspired for, and what has been delivered over the last 16 years or so? সেই জায়গাতে এটা মানে খুবই দুঃখজনক। এবং শুধু তাই করায় নাই, এই অফিসারদেরকে দিয়ে যা যা করানোর কথা ছিল না সেগুলো করিয়েছে।
মানে একটা হচ্ছে তার যা যা করার কথা ছিল, যা যা তার প্রাপ্য পাওনা ছিল কাজ, সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, আর যা যা তার করবার কথা ছিল না সেগুলো করিয়েছে। ক্রসফায়ার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই শব্দগুলো এই ডিকশনারিতে ছিল না তো, আমাদের পুলিশিং এর ডিকশনারিতে। আমরা এটা নতুন করে এই শব্দগুলো রাষ্ট্র শিখাইলো আমাদের, যে কিভাবে ক্রসফায়ারের নাটক করতে হয়, কিভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করতে হয়, কিভাবে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করতে হয়, কিভাবে মিসকন্ডাক্ট করাইতে হয়। স্টেট স্পন্সর্ড হিউম্যান রাইটস ভায়োলেশন করিয়েছে এই ট্রেন ফোর্স দিয়ে। এই যে একটা রাষ্ট্র আমরা তৈরি করলাম, তাহলে এখানে সমস্যাটা কোথায় রয়েছে? এই রাষ্ট্রের ঘোষণাপত্রের সাথে একটা বেইমানি করা হয়েছে। ৭১ সালের 17 এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে বলা ছিল, আপনার রিপাবলিকের কথা বলা ছিল, যে এটা একটা গণপ্রজাতন্ত্র হবে, একটা জনতন্ত্র হবে। ওখানে বলা ছিল দ্য হাউ দ্য স্টেট উড বি গভর্নড, 3টা মেজর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর কথা বলা ছিল। সাম্য, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সামাজিক মানবিক মর্যাদা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার। তাহলে রাষ্ট্র যেটা করেছে এই আর্ম ফোর্সেসের প্রতি গত 16 বছরে 15 বছরে, সে রাষ্ট্রের ঘোষণাপত্র, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, একটা নতুন বাংলাদেশ বানিয়েছে, আগের রাষ্ট্র ব্যবস্থা থেকে নিজেকে আলাদা করেছে, তার প্রত্যেকটা প্রিন্সিপালের ধারা উপধারার সাথে সে বেইমানি করেছে। সেই কাজগুলো করবার মধ্য দিয়ে আকাঙ্ক্ষার যে সাম্যের কথা বলা ছিল, যে সবাইকে ইকুয়ালি ট্রিট করবে, সে করে নাই। দালালদেরকে আলাদা করে বেশি অনার দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। মানবিক মর্যাদার কথা দেওয়া ছিল, একটা ট্রেন মিলিটারি অফিসারকে অনলি বিকজ হি ডিসেন্টস তাকে আয়না করে পাঠিয়েছে, এটা তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সুবিচার করার কথা ছিল, রাষ্ট্র আকাঙ্ক্ষাই ছিল যে একটা রাষ্ট্র বানাবো, এই প্রজাতন্ত্রের সকলের প্রতি সুবিচার করা হবে। হাজার হাজার অফিসার এবং সিপাহী সদস্যদের প্রতি জুলুম করা হয়েছে। তাহলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট হচ্ছে সে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রত্যেকটা ধারা উপধারার সাথে বেইমানি করেছে, এটা প্রথম চার্জশিট তার। দ্বিতীয় চার্জশিট যেটা হয়েছে, এই কনস্টিটিউশন আমাদেরকে এনশিওর করেছিল যে সে আমার অধিকার ক্ষুণ্ণ করবে না। সিভিক পলিটিক্যাল যে কনভেনশনস আছে, ইন্টারন্যাশনাল কনভেনশনস, এই ট্রিটি এবং কনভেনশন বাংলাদেশ সিগনেচারি স্টেট, এবং সেগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে। এবং আমরা দেখলাম যে জীবনের মর্যাদার, আয়ের, রুজির যে এনশিওর করা হয়েছিল সংবিধানে, রুটি রুজি পর্যন্ত কেড়ে নিয়েছে। সংবিধানের মৌলিক অধিকারের প্রত্যেকটা প্রভিশন ভায়োলেট করেছে এই আমাদের অফিসারদের প্রতি, আমাদের সোলজারদের প্রতি। আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট। তৃতীয় হচ্ছে যে আমাদের সংবিধান গ্যারান্টি দিয়েছিল যে এই প্রত্যেকটা নাগরিককে সে সুবিচার দিবে, অ্যাক্সেস টু রুল অফ ল অ্যান্ড জাস্টিস। এটা সংবিধান এনশিওর করেছিল। কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা সবাই ভুল করতে পারি, আমরা সবাই আইন অমান্য করে ফেলতে পারি, কিন্তু রাষ্ট্র একটা প্রসেস ফলো করে তাকে একটা জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটির দিকে নিয়ে যাবে। আপনাদের মধ্যে এটা আছে, মিলিটারি অ্যাক্ট আছে, ট্রাইব্যুনাল আছে, একটা অ্যাকাউন্টেবিলিটির দিকে নিতে হবে। কিন্তু আমরা দেখলাম এই হাজার হাজার অফিসার এবং সোলজারদের প্রতি ন্যূনতম বিচার তাদের আইনেও করে নাই, দেশের আইনেও করে নাই। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে থার্ড চার্জশিট, যে তার অ্যাকাউন্টেবিলিটি সে রক্ষা করে নাই। ফোর্থ চার্জশিট ছিল যে সে বলেছিল যে রিপাবলিকের প্রত্যেক নাগরিক সমান। বলা হয়েছে আমাদের কনস্টিটিউশনে আমরা কি সবাই সমান। কিন্তু সবাই সমান হলে ফেক জেনারেলরা চাকরিতে থাকে, আর দেশপ্রেমিক জেনারেলরা আয়না ঘরে যায় কেন? ফোর্থ চার্জশিট, সে জাস্টিস ডিসপেন্স করে নাই। I can carry on for hours, but the injustices had done and committed to these offices. সমাধান কি? করণীয় জায়গা কি? করণীয় জায়গা হচ্ছে আমরা আওয়াজ তুলছি এবং অনেক দিন থেকে তুলছি। আমরা যারা সিভিল লাইফ লিড করি, আমরা অনেক সময় মিলিটারির লাইফ স্টাইল, এখানকার ইস্যুজ আমরা অনেকে জানি না। আমি জানার পর থেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেছি, টেলিভিশনে কথা বলেছি, আমার পার্সোনাল জায়গা থেকে আমি কথা বলেছি, আওয়াজ তুলেছি। এবং আজকে আপনারা হয়তো জানেন যে চিফ অ্যাডভাইজার পলিটিক্যাল পার্টির সাথে মিট করবে, আমাদের সাথে একটা মিটিং আছে। এই ধারণা দিয়েছি, তার ভিতরে আমরা পরিষ্কার করে 4টা গণহত্যার দাবি কমিশন দাবি করেছি। তার ভিতরে পিলখানা গণহত্যার জন্য একটা গণ তদন্ত কমিশন করতে হবে, এটা আমরা ওখানে লিখে দিয়েছি অলরেডি। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রতি যে জুলুম করা হয়েছে গত 16 বছরে, অফিসার্স অ্যান্ড সোলজার্স, অল অফ দ্য ফোর্সেস, তাদের এইটার একটা গ্রিভেন্স মেকানিজম করবার জন্য, একটা কমিশন করবার জন্য আলাদা দাবি তুলেছি। এটা আমাদের এই লিখিত বক্তব্যে আছে।
থার্ড, আমি যেটা আজকে সকালে করেছি, আমার ডেইলি স্টারে একটা রাউন্ড টেবল মিটিং ছিল কনস্টিটিউশনে, সেখানে এডিটরের সাথে আমার কথা হচ্ছিল। আমি মাহফুজ আলম ভাইকে পার্সোনালি বলেছি যে আজকে আপনাদের এই মিটিং এর ব্যাপারে, এবং আমি বলেছি যে ইউ শুড লুক ইনটু ইট এন্ড রেইজ ইউর ভয়েস, এবং মাহফুজ আলম ভাই কথা দিয়েছেন যে সেটা দেখবেন কি করা যায়। তো আমার জায়গা থেকে যতটুকু করবার জায়গা আছে আমি এটা করছি এবং ওয়াদা দিচ্ছি আমি করে যাব। এবং এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অপরচুনিস্ট আর এভরিওয়্যার, এটা মাথায় রাখবেন। যারা জেনুইনলি ডিসমিসড হয়েছে, ফেয়ার রিজনে যাদেরকে ডিসমিস করা হয়েছে, ইলিসিট রিলেশনশিপের কারণে ডিসমিস করা হয়েছে, আপনাদের আইন যেটা কভার করে অথবা করে না, এই ধরনের কোনো অপরচুনিস্ট অফিসার যেন আবার সুযোগ না নেয়, এই জায়গাটাও হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের তরফ থেকেই দয়া করে আওয়াজ তুলবেন। তাহলে হচ্ছে টোটাল প্রজেক্টটা ফেল করবে। কারণ যদি কিছু বাজে লোক এখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে, এই লোকগুলোর ব্যাপারে যদি বক্তব্য আসে যে ভাই আপনারা তো চোর বাটপারের সাথে কথা বলা শুরু করছেন, চোর বাটপারের জন্য কি অ্যাডভোকেসি করেন, তখন আমারে ধরবে, সার্জিস্টে ধরবে, হাসনাতে ধরবে, ভাই তোমরা যেখানে সেখানে গিয়ে মিটিং করো, এর জন্য কথা বলো, এই তো বাটপারি প্রজেক্ট। এই জন্য আমার বিনীত অনুরোধ হচ্ছে আপনাদের এই জেনুইন দাবির সাথে আমরা যারা একাত্মতা প্রকাশ করছি, করে যাব এবং বলবো, আপনারা মাথায় রাখবেন এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে যারা ফেয়ারলি ডিসমিসড হয়েছেন, জেনুইন কারণে ডিসমিসড হয়েছেন, তাদেরকে যেন কোনোভাবে পুনর্বাসন না করা হয়। আমরা সচিবালয় এবং আমলাদের মধ্যে দেখতে পাচ্ছি সাডেনলি ওভারনাইট সবাই জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে গেছেন, সাডেনলি সবাই জাতীয়তাবাদী বঞ্চিত লীগ। এবং আমি দেখলাম যে আপনার এই একজন অফিসার, সে খালেদা জিয়ার সময় এপিএস ছিল, তারপরে হচ্ছে তাকে করাপশনের জন্য দুদুকে কনভিক্ট করা হয়েছে, জেনুইনলি করাপ্ট লোক, 17 বছর দেশের বাইরে ছিল, এখন তাকে চাকরিতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা করা হয়েছে। যেই রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার বিরুদ্ধে আমি পার্সোনালি কথা বলেছি যে স্টেটের এইরকম এক্সক্লুসিভ পাওয়ার কাউকে দেওয়া যাবে না। ক্ষমা ঘোষণার প্রশ্ন আসলে একটা কালেকটিভ বডিকে দিতে হবে, রাষ্ট্রপতিকে না, এক্সিকিউটিভকে দেওয়া যাবে না। একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে একজনকে কনভিক্ট করা হয়, একই রকম একটা প্রসেস দিয়ে সেটাকে আন্ডু করতে হবে, রাষ্ট্রপতি এটা করতে পারে না। তো দেখলাম সেই দুদকের কনভিক্টেড ক্রিমিনাল অফিসারকে একদম ক্ষমা করে সতীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। এখন শুনলাম তিনি নাকি ক্যাবিনেট সেক্রেটারি অথবা সিনিয়র কোনো সচিব হওয়ার জন্য চেষ্টা করছেন এবং দৌড়ে অনেক এগিয়ে আছেন, লাইনের একদম কাছাকাছি চলে আসছেন। তবে এই যে দেখেন, আমরা বঞ্চিত অফিসারদের জন্য কথা বলছি, সার্জিস সাসাত ওরা বলছে, তাহলে আমরা কি পরিমাণ বিব্রত হব চিন্তা করে দেখেন। এইরকম একটা বাটপাট যদি এখন ক্যাবিনেট সেক্রেটারি হয় অথবা সিনিয়র সেক্রেটারি হয়, তখন বলবে যে ভাই তোমরাই তো বলো বঞ্চিত অফিসারদেরকে ইয়ে করার জন্য, প্রমোশন দেওয়ার জন্য, এটা সেটা। 17 বছরের পরে সাডেনলি আপনি বুঝলেন আপনি বঞ্চিত, আপনি একদিন বুঝলেন না। তো সাডেনলি প্রত্যেকটা ফোর্সে এবং প্রত্যেকটা জায়গায়, ইনস্টিটিউশনে এই জাতীয়তাবাদী বঞ্চিত লীগের আবির্ভাব হচ্ছে। তো দয়া করে আপনারা নিজেদের তাগিদেই এইটা বলবেন এবং ভয়েস রেজ করবেন এবং আমাদেরকে সতর্ক করবেন, কারণ হচ্ছে আপনাদের ইন্টারনাল অনেক ইনফরমেশন আমরাও জানি না। সো যেন আমরা মিসগাইডেড না হই, আমাদেরকে যেন কেউ পার্সু না করে এদিকে সেদিকে, সেই ব্যাপারটা আমরা সতর্ক করছি। শেষ করব, প্রথমত হচ্ছে যে বারবার একটা নতুন বক্তব্য আসছে, একটা নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশটা কি? ছাত্ররা দাবি তুলেছে নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত চাই, ফ্যাসিবাদের বাইরে নতুন করে বাংলাদেশ চাই, যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, দেশটা কারো বাপের না। এই যে কথাগুলো আসছে, এই স্লোগানগুলো আসছে, হোয়াট ডাজ ইট মিন? আমরা আসলে কি করতে চাই? অনেক সময় এইটা আমরাও ভালোভাবে বুঝায় বলি না, অথবা যারা শুনতে চান তারাও এটা মানে নিচ্ছেন না যে আসলে তারা কি চান। নতুন বাংলাদেশ বলতে বোঝাচ্ছি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রটা বোঝাচ্ছি। একটা জাতির জীবনের একটা লড়াইয়ের শত শত হাজার হাজার বছরের ইতিহাস থাকে। এই ইতিহাসকে সাডেনলি 9 মাসে জাতি হয় না, যে আমি অন্য জাতি ছিলাম, ঘুম থেকে উঠে দেখে সাডেনলি আমি পাকিস্তানি হয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখলাম আমি সাডেনলি বাংলাদেশি হয়ে গেছি। নো, এইভাবে জাতি হয় না। জাতির একটা ধারাবাহিকতা লাগে, শত শত হাজার বছরের লড়াই লাগে। এই লড়াইতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ, 47 সালের পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান রাষ্ট্র কিন্তু বাঙালি মুসলমানরা এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানিয়েছে। আজকের পাকিস্তান রাষ্ট্র কিন্তু ওইখানকার পাকিস্তানিরা বানায় নাই। তাহলে কেন পাকিস্তান রাষ্ট্র বানাইলাম, আবার কেন ছাইরা দিলাম?
লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গ হওয়া এবং রদ হওয়া গুরুত্বপূর্ণ, মুসলিম লীগের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ, পলাশের যুদ্ধ গুরুত্বপূর্ণ, লালন ফকির, মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী খাদের আন্দোলন গুরুত্বপূর্ণ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের এই বঙ্গীয় সুবা বাংলা করবা গুরুত্বপূর্ণ। এই যে শত শত হাজার বছরের লড়াই আছে, এই মাটির লড়াই, এই মাটির লড়াইকে এই মাটির ভাষায়, এই মাটির বন্দোবস্ত দিয়ে তৈরি করতে হবে। যে কারণে আমি সংবিধানের বিপক্ষে কথা বলছি, যে সংবিধান ফেলে দিতে হবে। এই সংবিধান আমার মাটি কথা বলে না, এই সংবিধান এসি রুমের কথা বলে, এই সংবিধান আরবান এলিটদের কথা বলে। আমার জেলে, আমার মেঠে, আমার মজুর, আমার 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 গরিব কৃষকের কথা সে বলে না, তার ভাষা ওখানে লেখা নাই। আমার পোলারে মাল্লু কেন, চাকরি নদীপি, এই কথা ওখানে লেখা নাই। এই জন্য এই সংবিধান ফেলে দিতে হবে। এই সংবিধান হচ্ছে আরবান মিডল ক্লাসের সংবিধান, এই সংবিধান জনগণের সংবিধান না। জনগণ যে ভাষায়, যে কথায় ক্ষেত থেকে উঠে গিয়ে, মাছ ধরা থেকে উঠে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ওই ভাষায় তাকে সংবিধান দিতে হবে। ওইটাই হলো বন্দোবস্ত, এটাই নতুন বাংলাদেশ, এবং এটাই হচ্ছে ফ্যাসিবাদের পরবর্তীতে নতুন বাংলাদেশ হইতে হবে। নতুন বাংলাদেশ মানে কি? যে আমরা আগের বাংলাদেশটা ফেরত চাই না। সেই বাংলাদেশটা মানে হচ্ছে আমরা বলছি একটা কল্যাণ রাষ্ট্র হতে হবে। এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র মানে কি? ওয়েলফেয়ার স্টেট হচ্ছে একটা জাতির টোটাল নাগরিকদের পুরো দায়িত্ব নেবে, তার খাওয়া, পড়া, থাকা, বাসস্থান, চিকিৎসা। এই রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। এটা হলো সেকেন্ড জায়গা নতুন বাংলাদেশে। তৃতীয় হচ্ছে যে এই রাষ্ট্রটাকে একটা নাগরিক বান্ধব রাষ্ট্র বানাতে হবে। এই রাষ্ট্রের অধিকাংশ মানুষ নাগরিক না। আমরা, আপনারা যারা বসে আছি না, আমরা এই রাষ্ট্রে থাকি, বাসিন্দা, নাগরিক না। হোয়াট ডাজ ইট মিন নট টু বি এ সিটিজেন? এক্সাম্পল দেই বোঝার জন্য। নির্বাচন আসলেই দেখবেন প্রায় একটা কথা বলা হয় যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন। আপনারা দেখেছেন হয়তো, উৎসব মুখর ভোটে নির্বাচন, ভোট এগুলো হয় দেখবেন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, ভোট, গণতন্ত্র, এটা কি মানে কাওয়ালি সন্ধ্যা? এটা কি নুসরাত ফাতিহা এসে নাচবে আর আমরা দেখব? এটা কি শাহরুখ খানের মানে সিনেমা, বলিউডের মুভি? এটা কি একটা ফান টাইম যে আমরা আসলাম এখানে, একটা রবীন্দ্র সন্ধ্যা হয়েছে? স্টেট ইজ নট এ ফান, ইলেকশন ক্যানট বি এ ফান। কিন্তু দেখেন আমাদের টোটাল ইলেকশনটা কি? গান বাজনা, ঢোল, তবলা, ফুসপানি, বিড়ি, সিগারেট, হাত পাও ধরা, সালাম করা, খালি গায়ে জড়ায় ধরা, মাটির ভিতরে ভাই ভোট দিয়ে। এবং দেখবেন যে এই যে যারা নির্বাচন করছে, যারা ভোট চাচ্ছে এবং যারা ভোট দিচ্ছে, অটো পাঠাইতে হয়, অটো না পাঠাইলে আবার ভোটার আসে না। আমি সারা বাংলাদেশে সফর করে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচন করছেন, আর কিচ্ছু করবেন না, শুধু একটা লিফলেট ছাড়ায় যে আমি নির্বাচন করছি এবং আমি নির্বাচিত হইলে এই 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 আমি করব। এতটুকুর পরে নিজ দায়িত্বে, নিজ গরজে ওই দিনকার অটোর ভাড়া দিয়ে ভোট দিতে আসবে এমন লোক আপনার ইউনিয়নে, উপজেলাতে কতজন? কেউই 5, 7, 10% বেশি বলে নাই। তাহলে 87% ভোট কাস্ট হয় কিভাবে? তাহলে এই সিম্পল জিনিসটা হচ্ছে এই দেশের মানুষ নাগরিক না। প্রশ্ন হচ্ছে এটা কি ওই গরিব প্রান্তিক মানুষটার দায় যে সে নাগরিক হয়ে উঠতে পারলো না? এটাই তো স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল যে আমরা রিপাবলিক করব। আমরা সে কেন এখনো বোঝে না যে ভোট ইজ নট এ কনসার্ট, ইটস নট এ ফান প্লে। এটা উৎসব মুখর পরিবেশে হইতে পারে না। আমি লম্বা সময় ইংল্যান্ডে ছিলাম, ইউরোপে, আমেরিকার পলিটিক্স ফলো করতেছি, কোনোদিন আমি শুনি নাই যে ইলেকশন ওয়াজ হেল্ড ইন এ ফেস্টিভ মুড, এরকম কোনো হেডলাইন দেখি নাই আমি। বাংলাদেশের নির্বাচনটাকে একটা ফান করে ফেলা হয়েছে, গণতন্ত্র নিয়ে ফান করা হইতেছে, উৎসব মুখের পরিবেশে ভোট। হোয়াট ননসেন্স ইজ ইট? এইটাই হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্র, জনতন্ত্র না হয়ে এটার সংকট, দেশের 20 কোটি মানুষ নাগরিক না হয়ে উঠতে পারার সংকট। এই নতুন বাংলাদেশে আমাদের সবাইকে নাগরিক হইতে হবে। তখনই বৈষম্যের যে প্রশ্ন আসছে, এই বৈষম্য থাকবে না। তখনই যখন সাম্য, সুবিচারের কথা, ইনসাফের কথা আসছে, মানবিক মর্যাদার কথা আসছে, তখন সেগুলো থাকবে না। নাগরিক সমাজ ছাড়া রাষ্ট্রও থাকবে না। কেন ডাইনেস্টি পলিটিক্সের মাধ্যমে বারবার রাজতন্ত্র কায়েম হচ্ছে? বাকশাল 1, বাকশাল 2 কেন হচ্ছে? কেন বারবার আমাদেরকে গলা টিপে ধরা হচ্ছে? কেন বারবার রাস্তায় নেমে এসে লড়াই করতে হচ্ছে? লড়াইয়ের তো একটা এন্ড থাকতে হবে, যে লড়াই শেষ, এখন পুনর্গঠন, এখন রাষ্ট্র মেরামত করব, বানাবো। এই বারবার লড়াইয়ে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রত্যেকটা জেনারেশন ক্লান্ত হয়ে যাচ্ছে।
অতএব এই নতুন লড়াইয়ের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে নতুন বাংলাদেশটা কেমন চাই, জনপ্রজাতন্ত্র চাই, আপনার নাগরিক সমাজ চাই, এবং সেখানে আমরা আপনারা যারা আছেন সবাই মিলে এই লড়াইটাকে নতুন বাংলাদেশের দিকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।